একই সঙ্গে বললেন যে ডিএ দেওয়াটা আমাদের বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কেন্দ্রের সার্ভিস রুল, আমাদের সার্ভিস রুল আলাদা। কিন্তু কোর্ট তো সেটা বলছে না। তিনটে কোর্টে তো রাজ্য সরকার পরাজিত হয়েছে। স্যাটে হেরেছে, সিঙ্গল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে এবং সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিদিন কালো হরণ করে চলেছে। দয়ার দান নাকি? ডিএ পাওয়া অধিকার, রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। এই অধিকারকে তিনি অস্বীকার করতে পারেন না। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্ট ভোগী নয়। কোর্ট যেদিন বলবে যেটা ঐচ্ছিক, সেদিন তার প্রতিষ্ঠা পাবে। রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্ট ভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। দুর্ভাগ্যের বিষয় এটাই যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে পরিকল্পিতভাবে ধারাবাহিক প্রতারণা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বারবার আদালতের দীর্ঘসূত্রিতা, রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টের দিন পিছিয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী একবার রাজ্য সরকারি কর্মচারীদের সম্পর্কে বিদ্রুপ সুলভ কদর্য কিছু শব্দ উচ্চারণ করেছেন, কার্যত বিদ্রুপ করেছেন তাদের। পরবর্তীকালে তিনি এটাও বলেছেন কেন্দ্রীয় সরকারে চলে যান, ডিএ দেওয়াটা আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। মুখ্যমন্ত্রীর আগের যে ঘোষিত অবস্থান ছিল তা থেকে তিনি সরে আসতে বাধ্য হয়ে একটা 4% ডিএ দিলেন, 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। আমার মনে হয় রাজ্য সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারের যারা পেনশনভোগী আছেন, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের অবস্থান অনড়, এটা তারা মানবেন না। আমরা মনে করি এই সরকার কোনো রাজ্য সরকারি কর্মচারীদের দুয়ারে নিজেদের সরকারটাকে পৌঁছতে পারবেন না। যারা দুয়ারে সরকার নিয়ে যান তারাই রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীদের রান্নাঘরে সরকার পৌঁছতে পারছেন না। নতুন সরকার এলে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে। সবিতা, মুখ্যমন্ত্রী যেদিনই ডিএর কথাটা ঘোষণা করলেন সেদিনই আদালত এই সরকারি কর্মচারীদের যে আবেদন ছিল সেটাতে অনুমতি দিয়েছে। আদালত বলেছে নবান্নের কাছে বাস স্ট্যান্ডে জমায়েত করতে পারবেন সরকারি কর্মীরা, তাদের ডিএ নিয়ে যে দাবি সেটা নিয়ে বিক্ষোভ করতে তারা জমায়েত করতে পারবেন। আরে আন্দোলন, ধর্ম, অবস্থান বন্ধ এটা গণতন্ত্রের একটা অঙ্গ, এটা প্রকাশভঙ্গিমা। আজকে যে সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, এত অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার ভারতবর্ষের কোথাও নেই। যারা বিভিন্ন সময় কৃষক আন্দোলন নিয়ে কথা বলেন, যে কৃষক আন্দোলনকে কারা স্পন্সর করেছে, কারা কৃষক আন্দোলনকে অন্য কাজে পরিচালিত করেছে, ভারতবর্ষের স্বাভিমান সেই 26শে জানুয়ারির দিন সংসদ ভবন অভিযান করবার বেছে নিয়েছিল, সেগুলো জানার পরেও যখন কৃষক আন্দোলনের প্রশ্ন তোলেন আর নিজের সরকারি কর্মচারীদের আজকে ডিএর আন্দোলনকারীদের তারা কোনো জায়গা করে দেবে না তাদের প্রশাসন, তো স্বাভাবিকভাবে আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। এটাই তো স্বাভাবিক। যে রাজ্যে বিরোধী দলনেতাকে একটা সভা সমিতি করতে গেলে, কোনো বড় মিটিং করতে গেলে আদালতের দরজায় পৌঁছতে হয়, তো প্রত্যেকটা আন্দোলনকারীকেই সেখানে পৌঁছতে হবে, এটাই স্বাভাবিক। আদালতের এই রায়ের কারণে কি মুখ্যমন্ত্রী তড়িঘড়ি আজকে ঘোষণা করেছিলেন? মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দিতে পারবেন না। সরকারের খেলা মেলা মোচ্ছবের রাজনীতির কারণে, অপরিকল্পিতভাবে রাজ্য পরিচালনার কারণে, শিল্প বান্ধব পরিস্থিতিকে ধ্বংস করে দেবার কারণে, রাজ্যের বিনিয়োগের পরিবেশ না থাকার কারণে আজকে দিনে দিনে রাজ্যের কোষ সংকুচিত হয়ে আসছে। সেখানে দাঁড়িয়ে কোথা থেকে তিনি ডিএ দিতে পারবেন? পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা খাদের কিনারে দাঁড়িয়ে গেছে। এখন সামনে নির্বাচন, সমালোচনা বন্ধ করবার জন্য 4% উচ্ছিষ্ট। রাজ্যে সিবিআই থানার দরকার আছে। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেছেন, রাজ্যে সিবিআই থানার দরকার আছে। বিচারপতির মন্তব্য নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু এই রাজ্যের তথাকথিত যে প্রশাসন এবং পুলিশ আছে তারা তো প্রমাণ লোপের জন্য চেষ্টা চালিয়ে যান, বিভিন্ন জায়গায় সাক্ষীদের হস্টাইল করে দেন, তদন্তের চূড়ান্ত অসহযোগিতা এবং সম্পূর্ণভাবে তদন্তের বিরোধিতা, এটা তো মানুষ দেখেছেন। সিবিআই অফিসারদের কলার ধরে এখানকার পুলিশ টেনে গাড়িতে তুলছে, এই দৃশ্য তো মানুষের
অজানা নয়। সুতরাং এখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় হয়তো তার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন। লোকসভার পর এবার রাজ্যসভাতেও বিরোধী শূন্য অবস্থায় নয়া দণ্ডবিধি সংক্রান্ত তিনটে বিল পাশ হয়ে গেল। দেশের আইন সম্পূর্ণ খোলনলচে বদলে যাবে, আইন শৃঙ্খলার বলা হচ্ছে। বিরোধী শূন্য এই রাজ্যসভা লোকসভা এটা করার জন্যই কি, এইভাবে বিলটা পাশ করার জন্যই কি এই ধরনের অবস্থান আপনারা বারবার করে নিলেন এবং লাস্ট এক সপ্তাহ ধরে যা দেখা গেল? 3 রাজ্যে শোচনীয় পরাজয়ের পর এবং সারা দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা চালিয়ে যাচ্ছে, আজকে তার থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য হতাশা আর আতঙ্ক থেকে তারা এই পথ বেছে নিয়েছে। এটা সম্পূর্ণভাবে নিজেদের অপ্রাসঙ্গিক করে ফেলে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা সংসদীয় কার্যকলাপকে বন্ধ করে দেওয়ার জন্য। যে কংগ্রেস দেশে একদিন জরুরি অবস্থা কায়েম করেছে, যে কংগ্রেস 42তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে ওই সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দুটো শব্দ ঢুকিয়ে যে বিনা আলোচনায়, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এ নিয়ে কথা বলা? ভারতবর্ষে এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হচ্ছে, এই বিরোধী জোটের লক্ষ্য হচ্ছে যে ভারতীয় পরম্পরা, ভারতীয় সভ্যতা, সনাতন ধর্ম তাদের অপমানিত করা, তাদের বিরুদ্ধে কুৎসা করা এবং দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক উপায়ে একটা আইনসিদ্ধ অধিকারকে সংগ্রহ করা। এদের লক্ষ্য এটাই। আজকেও তো একই ঘটনা ঘটলো, আজকেও 3 জন সাংসদকে সাসপেন্ড করা হলো, 3 জনই কংগ্রেসী। স্বাভাবিকভাবেই কংগ্রেস বিরোধী শূন্য করতে চাইছে, তারা এটা খবরে থাকবার জন্য প্রাসঙ্গিক হতে চাইছে। আলোচনায় অংশগ্রহণ কি করবেন? ব্রিটিশ আমলের তৈরি করা আইন, রাজতন্ত্রকে মাথার উপরে রেখে তারপরে আইন এখানে তৈরি হয়েছে, সেই বস্তাপচা আইন আজও চলছে। ভারতীয়দের জন্য ভারতীয়ত্বকে সামনে রেখে যদি আইন প্রণয়নের প্রয়োজন হয় সেটাই হয়েছে। এই আইনের মধ্যে এমন কি আছে যে মানুষ খুন করলে তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো কথা বলা আছে? এই আইনের অনেক কঠোর দিক আছে এবং সার্বিকভাবে যে প্রলম্বিত বিচার ব্যবস্থা, আজকে সেটাকে আরো যাতে সময় কম লাগে তার জন্য যথাযথ প্রচেষ্টা, সে পদক্ষেপ, সেগুলো এই আইনের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। আইন নিয়ে ছিল না, আমার প্রশ্ন আইন নিয়ে ছিল না। গত কয়েকদিন আমরা দেখছি 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, আজকে আরো 3 জন সাংসদকে সাসপেন্ড করা হলো এবং যেটা অভিযোগ হচ্ছিল বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা, এই 3 জনও কংগ্রেসেরই সাংসদ। বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা তো কংগ্রেসের, বিজেপি তো বিরোধী শূন্য করতে চায় না। বিজেপি চায় প্রত্যেকটি সাংসদ যারা নির্বাচিত হয়েছেন, মানুষ যাদের নির্বাচিত করে দিল্লি পাঠিয়েছেন, তারা আলোচনায় অংশগ্রহণ করুন। বিজেপি তো আলোচনা চায়। বিজেপি তো এই গুরুত্বপূর্ণ বিলে হাজার হাজার মানুষের সমস্ত স্টেক হোল্ডারদের যখন পরামর্শ নিয়েছে এই বিলে তারা আলোচনায় অংশগ্রহণ করুন, এটাই চায়। কিন্তু কংগ্রেস দেখাতে চাইছে, বিরোধীরা দেখাতে চাইছে যে বিরোধী শূন্য অবস্থায় বিজেপি বিল পাস করাচ্ছে। কার লক্ষ্যে কে সফল হবে সেটা তো মানুষ ঠিক করবে। যা কিছু হচ্ছে মানুষের সামনেই হচ্ছে। ধনখড় ইস্যুতে কি অল্প হলেও বিড়ম্বনায় বা ব্যক্তিগত বিরোধী দল, এতে কি বিরোধীদের সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের প্রসঙ্গ চাপা পড়ে গেল না? দেখুন, এটা বিরোধীরা তার হিসাব নিকাশ করবেন। আজকে শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় তোলা হচ্ছে, মিমিক্রি কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম করে থাকেন, অতীতেও তিনি এই রাজ্যে রাজ্যপাল থাকাকালীন ধনখড়ের মিমিক্রি করেছিলেন, এতে তিনি অভ্যস্ত। কিন্তু কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের প্রবীণতম সাংসদ সৌগত রায়, তিনিও তো ওখানে বসে হাততালি দিয়েছেন, মজা নিয়েছেন। আমি অন্যান্য যারা ছিলেন অনেক বয়স্ক কম, তাদের মনে হয় ব্যাপারটা বুঝলাম। এবং যিনি নাকি এই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, শতাব্দী প্রাচীন দলের নেতা রাহুল গান্ধী, তিনি তো মজা নিয়ে নাচের পোজ দিয়ে ছবি তুললেন। তাহলে কল্যাণ ব্যানার্জিকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? সম্মিলিতভাবে বিরোধীরা আজকে সংসদের মর্যাদাহানি করেছেন, রাজ্যসভায় চেয়ারম্যানের চেয়ারের অমর্যাদা করেছেন। সুতরাং এদের কোনো নৈতিক অধিকারই নেই এই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করা। এতজন বিরোধী সংসদকে একসঙ্গে সাসপেন্ড, এর থেকে নজর ঘোরা দিয়ে কি ধনখড়ের মানহানি ইস্যুতে এরকম আন্দোলনে নেমেছে বিজেপি? ভারতবর্ষের কোনো সাধারণ সুস্থ মানুষ মনে করে ধনখড় সম্পর্কে বা মাননীয় উপরাষ্ট্রপতি সম্পর্কে বিরোধীরা যে আচরণ করেছেন, যেভাবে তার মিমিক্রি করা হয়েছে, এটা সমর্থনযোগ্য? এটা কোনো সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়?
এই দেশের কোনো প্রান্তিক মানুষ এটা মনে করেন, এদেশের কোনো অধ্যাপক এটা মনে করেন, এই দেশের কোনো ছাত্র এটা মনে করেন? মানুষ তো ধিক্কার জানাচ্ছে এদের আচরণে। তো যেটা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, ইস্যু চাপা দেবার কোনো প্রশ্ন নেই। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ রাজ্যে যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে এত ইস্যু যে কোন ইস্যুতে আন্দোলন করবেন আর কোন ইস্যুতে করবেন না এটা খুঁজতে খুঁজতেই সময় চলে যাচ্ছে। কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা বলেছে তার দল যদি দার্জিলিং এ লোকসভা ভোটে ভূমিপুত্রকে প্রার্থী না করে তাহলে তিনি নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের দলে এসব হয় না, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এর বেশি আমি কিছু বলতে পারছি না। তো সুমিতা, গতকাল মিমিক্রির এই ইস্যুতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে রাহুল গান্ধী যদি ভিডিও না পোস্ট করতো তবে কেউ জানতেই পারতো না। ঘুরিয়ে কি কংগ্রেসের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়টা চাপালেন? এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও একটি কাজ করেছিলেন, সেই প্রসঙ্গে তিনি গেলেন না, বললেন যে রাহুল গান্ধী ভিডিও পোস্ট করেছিলেন, তা না হলে কেউ জানতে পারতো। মুখ্যমন্ত্রী তো নিজেই প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করেন, হদুল কুতকুত কিম্ভূত কিমাকার বলেন, কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা বলেন, অশোকস্তম্ভের নিচে বসে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেন, প্রত্যেকটা প্রশাসনিক বৈঠক সরকারি খরচে করে সেটাকে কার্যত তৃণমূলের নির্বাচনী মঞ্চ বানিয়ে দেন। তো উনি তো এসবের সমর্থক হবেন, নাহলে চলবে কি করে? তবে মুখ্যমন্ত্রী এ ধরনের মিমিক্রি বা এ ধরনের কার্টুন টিকটক এ ধরনের জিনিস পছন্দ করেন। এই ব্যাপারে উনি খুব সিরিয়াস, কারণ অতীতে অম্বিকেশ মহাপাত্র একটি কার্টুন শেয়ার করবার জন্য তাকে হাজতবাস করতে হয়েছিল। আজকে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে সাংসদদের সাসপেনশন গণতন্ত্রের হত্যা। কেন সংসদে বিবৃতি দিচ্ছেন না নরেন্দ্র মোদী, অমিত শাহ? দেশের সংসদ যখন একটি নিরাপত্তার কারণে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে, যখন এ ধরনের একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, তখন দেশের সংসদের নিরাপত্তার থেকে যদি কেউ মনে করেন সেটা নিয়ে রাজনীতি করে 3 রাজ্যের পরাজয়ের থেকে মুখ ফেরাবেন এবং তা নিয়ে একটা তামাশা তৈরি করবেন, তাহলে সেটা দেশের মানুষই ঠিক করে দেবেন। যারা জরুরি অবস্থা জারি করে সাংবাদিকদের পর্যন্ত জেলের মধ্যে ভরে দিয়েছিলেন, সেই দলের উত্তরসূরি, সেই দলে থাকা মানুষজন, তারা গণতন্ত্রের কথা বলছেন, কণ্ঠরোধের কথা বলছেন। যারা ভারতবর্ষের একটার পর একটা অকংগ্রেসী নির্বাচিত সরকারকে 356 ধারী জারি করে ভেঙে দিয়েছিলেন, তারা আজকে বলছেন গণতন্ত্রের কথা। দুর্ভাগ্যের বিষয়, যে নামমন্ত্রীবাদের সরকার ভাঙা দিয়ে শুরু হয়েছিল সেই দল এখন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। তো উপরাষ্ট্রপতির অঙ্গভঙ্গি নকল করে তৃণমূল ও কংগ্রেসের সাংসদদের বিরুদ্ধে আপনাদের দল আজকে পথে নেমেছে। সেখানে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতীকী শবদেহ বানিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হচ্ছে। মানে এই একদিকে যেমন কুৎসিত ভাবে আপনারা ওটা সমালোচনা করছেন, এই ধরনের প্রতিবাদগুলো তো দেখুন কুশপুত্তলিকা দাহ করা এটা আমাদের রাজ্যে, আমাদের দেশে একটা রাজনীতির অঙ্গ, এটা প্রথা, এটা চলছে, এটা একটা প্রতিবাদের ভাষা। তো এটার সঙ্গে আপনি যদি মিমিক্রিকে তুলনা করেন সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু জয়রাম রামেন তিনিও তো গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে প্রধানমন্ত্রী তিনিও এরকম মিমিক্রি করেছেন অনেকবার। কবে কোথায় প্রধানমন্ত্রী কার মিমিক্রি করেছেন আপনি কোনো দৃষ্টান্ত দিতে পারেন? ও দিদি ও দিদি বলে মুখ্যমন্ত্রীকে ডাকা বা কাউকে ইয়োডলিং করে কারোর শব্দকে ওঠানো নামানো করা, এটা কি কোনো মিমিক্রি বলে নাকি? মিমিক্রি শব্দের মানে কি? জয়রাম রমেশের মতো একজন শিক্ষিত মানুষকে কি নতুন করে আবার বুঝতে হবে, না তাকে বোঝাতে হবে? বাংলায় ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে এখন থেকেই জল্পনা হচ্ছে, কংগ্রেসকে কটা আসন ছাড়া হবে তা নিয়ে নানা মুনি নানা মত তৃণমূলের। বাংলায় ঢুকলেই কেন ইন্ডিয়া জোটের আশঙ্কার কথা হবে? সারা দেশেই জট, জটহীন জোট কোথায়? কেরলে জট, মধ্যপ্রদেশে জট, রাজস্থানে জট, উত্তরপ্রদেশে জট, হিমাচলে জট, জটহীন জোট নেই। আর পশ্চিমবঙ্গে যে কেন হয় বুঝতে পারছি না, মাঝখানে থাকেন রাহুল গান্ধী, একদিকে সীতারাম ইয়েচুরি, অন্যদিকে মমতা ব্যানার্জি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। বাংলার মানুষের কাছে এটাই সবচেয়ে বড় ছলনা হয়ে গেছে। কংগ্রেস গতকাল জানিয়েছেন হাইকমান্ডের কাছে যে তারা একা লড়াইয়ের পক্ষে।
জোট হলে তারা তৃণমূলের সঙ্গে নয় বামেদের সঙ্গে হাত ধরতে রাজি, এবং একা যদি লড়াই হয় তবে সেক্ষেত্রে 7 থেকে 8টা আসন জেতার সম্ভাবনায় আছে কংগ্রেস। সেটা জিতুক না, কংগ্রেস 43টা আসনও জিতে ফেলতে পারে, সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু গতকালকেই সন্ধ্যাবেলা মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন যে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, কংগ্রেস এ রাজ্যের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সেটা বিধান ভবনকে জানাতে হবে। মোহাম্মদ সেলিমের এই উক্তি বলে দিয়েছে আবার জোটে জট। সঞ্জয় দিন কয়েকের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, শোনা যাচ্ছে যে দিনভর তিনি রাজ্যের নেতাদের সাথে বৈঠক করবেন। মানে এটা কি লোকসভার আগে দলের রণকৌশল ঠিক করার জন্য বৈঠক? সামনে লোকসভা নির্বাচন, উনি আসছেন, রাজ্যের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন, তো স্বাভাবিক ব্যাপার। উনি তো আর ওই আমাদের ক্রিকেট ম্যাচের ফাইনাল নিয়ে কেন ইন্ডিয়া হারলো সে নিয়ে আলোচনা করবেন না বা তাদের মতামত জানতে চাইবেন না। রাজনীতির লোক রাজনীতির কথা বলবেন, স্বাভাবিক লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বলবেন। দিন কয়েক আগে ভাটপাড়ায় এক তৃণমূল কর্মী খুন হয়েছিলেন, বিকি যাদব। সেই বিকি খুনে এবার অর্জুন সিং এর ভাইপোকে পুলিশ গ্রেপ্তার করল। তো তৃণমূলকে মারছে। অর্জুন সিং এর ভাইপো তৃণমূল, যে খুন হয়েছে সেও তৃণমূল। অর্জুন সিং যখন বিজেপিতে বেড়াতে এসেছিলেন তখন তার গলায় 107টা মামলার একটা মালা ছিল, তখন ছিলেন গদ্দার, এখন গদাধর হয়ে তৃণমূল কংগ্রেসে। তো তৃণমূলকে মারছে। এর জন্যই তো আমরা বলছি তৃণমূল সরকারটা চলে যাওয়া দরকার, তৃণমূল কর্মীদের বাঁচানোর জন্য। গত 1 বছরে রাজ্যে যত খুন হয়েছে অধিকাংশ খুন হয়েছে তৃণমূল কংগ্রেস, আর খুন করেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনায় দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আসছেন তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে তৃণমূল। ঘটা করে মাংস, ভাত এসব দেওয়া হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পে। দুটো কার কনস্টিটুয়েন্সি, উত্তরাধিকারীর কনস্টিটুয়েন্সি, রাজ্যের ভবিষ্যতের ঘোষিত মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি। পরিবারতান্ত্রিক দল, ব্যক্তি মালিকানাধীন দল, তো সেই দলে যিনি উত্তরাধিকারী তার কেন্দ্রে খাওয়ানো হবে, এটাই তো স্বাভাবিক। পয়সার তো অভাব নেই দলের। দেখছেন এতে বসে ধান চাষ হচ্ছে, বন দপ্তরে বসে। উত্তর 24 পরগনার বারাসাতে দুয়ারে সরকারের সরকারি ক্যাম্প, সেখানে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার ও বায়োমেট্রিক লিঙ্ক করার ব্যবস্থাও করেছে তৃণমূল। আরেকবার উত্তর 24 পরগনার বারাসাতে দুয়ারে সরকারের ক্যাম্প, সরকারি ক্যাম্প, সেখান থেকে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার ও বায়োমেট্রিক লিঙ্ক করার ব্যবস্থা করেছে তৃণমূল। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এসব। দেখুন, আধারের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি বিবৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম নিচুতলের নেতা পর্যন্ত প্রত্যেক মন্ত্রী আধারের বিরুদ্ধাচরণ করেছে। আজকে আবার আধারকে মেনে নিচ্ছে, আর আধার লিঙ্ক করতে গিয়েই তাদের খাদ্য দপ্তরের সবচেয়ে বড় দুর্নীতি সামনে এসেছে। এখন ভোটের আগে তৃণমূল অনেক ধরনেরই বনগা এলাকায় উত্তর 24 পরগনার রঙ্গ দেখাবে, কিন্তু উত্তর 24 পরগনার মানুষ জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে তৃণমূলকে চিনে নিয়েছে। বন দপ্তরে হানা দিয়ে ইডি প্রচুর চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। বলছে সল্টলেকের অরণ্য ভবনে শুধু মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মেয়ে নাতির নামে 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং লক্ষ লক্ষ টাকার জীবন বীমার নথি পাওয়া গেছে, এবং ওখানে বসেই চাষিদের থেকে সরাসরি ধান কেনার চুক্তিপত্র পাওয়া গেছে ওখান থেকে। যে রাজ্যের খাদ্যমন্ত্রী ধান কেনার ব্যবসায় নেমে পড়েন সরাসরি নিজের কোম্পানির নামে, যে অভিযোগটার কথা আপনি বলছেন, তাহলে এটা কি কোনো সরকার? এটা পুরোপুরিতে একটা দোকানদারি চলেছে। ঢেকি স্বর্গে গেলেও ধান বাগে। যে খাদ্য দপ্তরে ছিল, খাদ্য দপ্তর লুট করেছে, এবার খাদ্য দপ্তর থেকে বন দপ্তরে গেছে, সেখানেও সেটা অব্যাহত আছে। এখন বর্তমানের যিনি খাদ্যমন্ত্রী তিনি বলছেন 21-এর আগে কি হয়ে গেছে আমরা জানি না, আমাদের সময় সব ঠিকঠাক আছে। এই অবস্থান তো বোঝা যাচ্ছে না। দাদা, বিধাননগরে ইলিগাল পার্কিং, যেখানে নো পার্কিং, সেখান থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে একাধিক জায়গায়। বিগ বাজার, সেক্টর 5, যেখানে আইটি হাব, সেই জায়গাও বেআইনি পার্কিং। এখানে পুলিশের কোনো স্টেট নেই বা পৌরসভার কোনো স্টেট নেই। বলা গেছে কর্পোরেশন কার? বিধায়ক কে? রাজ্যে কার সরকার? তৃণমূল। সর্বগ্রাসী সরকার। খিদে যেখানে পাবে সেখান থেকে তৃণমূল খাবার তুলে নেবে। দেখতে পাচ্ছেন বন দপ্তরের অফিস থেকে ধান চালের হিসাব পাওয়া যাচ্ছে, সেখানে মেয়ের বউ নাতির নামের ফিক্সড ডিপোজিট মন্ত্রী নিয়ে বসে আছে,
আর সেখানে সামান্য পার্কিং এর কিছু ছেলে তুলেছে এই নিয়ে আপনারা প্রশ্ন করছেন, এ চরম অন্যায়। মানে ভুলে গেছে আর কি করবো। হয়ে গেছে? হ্যাঁ আর কিছু আছে? বলো, তুমি আপনি বলছেন তো ধান, বলছি ক্যামেরাগুলো অফ করো।